বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের পর্যালোচনায় স্বাগত। আজ ২৮ জুন ২০২৬, আর মাত্র ৩টি দিন পর ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। বাংলাদেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জীবনের হিসাব বদলে দেওয়ার সম্ভাবনা নিয়ে এই একটি ঘোষণা। আজ আমরা সেই ঘোষণার আশা, প্রশ্ন এবং বাস্তবতা তিনটি দিক একসঙ্গে দেখব। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, আজকের মূল খবর। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর গণ্য হবে। মূল সিদ্ধান্ত তিনটি। ১ জুলাই থেকেই মূল বেতনের ৫০% প্রযোজ্য হবে। গেজেট আসতে দেরি হলেও বকেয়াসহ পাওয়া যাবে। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটে ৩৫,০০০ কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ চূড়ান্ত। ৩ বাস্তবায়ন হবে ৩ ধাপে। প্রথম ধাপে জুলাই ২০২৬ থেকে ৫০%, দ্বিতীয় ধাপে ২০২৭ থেকে ২৮ অর্থ বছরে বাকি ৫০%, তৃতীয় ধাপে ২০২৮ থেকে ২৯ অর্থ বছরে ভাতাসহ হোক পূর্ণ বাস্তবায়ন। এটাই সংক্ষেপে আজকের বড় সংবাদ। দ্বিতীয় পর্ব, ১১ বছর, একটি দীর্ঘ অপেক্ষার হিসাব। ২০১৫ সালে অষ্টম পে স্কেল এসেছিল। তারপর ১১ বছর পার হয়ে গেছে। এই ১১ বছরে দেশের মাথাপিছু আয় $১,৩০০ থেকে প্রায় $৩,০০০ উঠেছে। অর্থনীতি আড়াই গুণ বড় হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীর মূল বেতন সেই একই জায়গায় দাঁড়িয়ে। একই সময়ে মূল্যস্ফীতি প্রতিটি বছর একটু একটু করে ক্রয় ক্ষমতা গিলেছে। বাসা ভাড়া বেড়েছে, বাজার বেড়েছে, সন্তানের পড়ালেখার খরচ বেড়েছে, কিন্তু বেতন বাড়েনি। এই ফারাকটা বোঝার জন্য একটা সহজ হিসাব। ২০১৫ সালে ১০,০০০ টাকায় যে বাজার হতো, আজ একই বাজারে ১৮ থেকে ২০,০০০ টাকা লাগে, কিন্তু বেতন সেই ১০,০০০-এই আটকে। নবম পে স্কেল তাই শুধু বেতন বৃদ্ধি নয়, এটা ১১ বছরের পুঞ্জীভূত ক্ষতির একটি আংশিক পুনরুদ্ধার। তৃতীয় পর্ব, একটি পরিবারের হিসাব। পরিসংখ্যান দিয়ে সব বলা যায় না, একটা সহজ হিসাব দিয়ে বোঝা যাক। ঢাকায় একজন মধ্যবর্তী সরকারি কর্মচারী, ১৫ বছরের চাকরি, মূল বেতন ২২,০০০, ভাতাসহ মোট ৪০,০০০ টাকা, বাসা ভাড়া ১২,০০০, বাজার ১৫,০০০, সন্তানদের পড়ালেখা ৫,০০০, যাতায়াত ২,০০০, বিদ্যুৎ গ্যাস পানি ৩,০০০, মোট ৩৭,০০০। বাকি থাকে মাত্র ৩,০০০ টাকা। এই ৩,০০০-এ কোনো সঞ্চয় নেই, কোনো আপৎকালীন সংস্থান নেই, কোনো বিশেষ দিনের আনন্দ নেই। এই মানুষটি প্রতিদিন অফিসে যান, কাজ করেন, দেশের সেবা করেন, কিন্তু ঘরে ফিরে মাসের হিসাব মেলাতে পারেন না। নবম পে স্কেল এই মানুষটির জন্য। চতুর্থ পর্ব, সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো উঠছে। প্রশ্ন ১, গেজেট কি জুনে আসবে? প্রস্তুতি প্রায় চূড়ান্ত, তবে প্রশাসনিক প্রক্রিয়া দীর্ঘ। জুনে না হলেও ১ জুলাই থেকে বেতন কার্যকর ধরা হবে, বকেয়াসহ মিলবে। প্রশ্ন ২, ৩ ধাপে কেন, ১ ধাপে নয়? একসঙ্গে পুরো বাস্তবায়নে বার্ষিক ১.৫ থেকে ২ লাখ কোটি টাকার বাড়তি দরকার। একসঙ্গে দিলে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ে, বাজেট ঘাটতি বাড়ে। ধাপে ধাপে সেই ঝুঁকি কমানোর চেষ্টা। প্রশ্ন ৩, বকেয়া কতদিনের পাব? গেজেট যখনই আসুক ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে, তাই গেজেট সেপ্টেম্বরে আসলে জুলাই আগস্ট মাসের বকেয়া একসঙ্গে মিলবে। জানুয়ারি থেকে বকেয়ার দাবি এখনো সরকারি ঘোষণায় নেই। প্রশ্ন ৪, যারা শিগগিরই অবসরে যাবেন? ৩ ধাপে বাস্তবায়ন মানে যারা ১-২ বছরে অবসরে যাবেন, তারা তৃতীয় ধাপের পূর্ণ সুবিধা পাবেন না। এটা একটা বাস্তব সমস্যা, যার সমাধান এখনো স্পষ্ট নয়। পঞ্চম পর্ব, পে ফিক্সেশন কিভাবে হবে? কি করবেন নতুন স্কেলে বেতন নির্ধারণের প্রক্রিয়াকে বলে পে ফিক্সেশন। সাধারণত দুটি পদ্ধতিতে হয়। ১, বর্তমান মূল বেতনের সঙ্গে একটি গুণক প্রয়োগ করে। ২, নতুন গ্রেড ধাপ অনুযায়ী সরাসরি বেতন নির্ধারণ। যেটায় বেশি পাওয়া যায় সেটাই গ্রহণ করা হয়। গেজেট প্রকাশের পর আইবাস প্লাস প্লাস সিস্টেমে পে ফিক্সেশনের অপশন চালু হবে। এখনই যা করবেন, সার্ভিস বুক হালনাগাদ আছে কিনা নিশ্চিত করুন। নিজের গ্রেড, মূল বেতন ও যোগদানের তারিখ জানুন। ব্যাংক হিসাব ও এনআইডির তথ্য সিস্টেমে ঠিক আছে কিনা দেখুন। ছোট এই প্রস্তুতিগুলো পরে অনেক হয়রানি বাঁচায়। ষষ্ঠ পর্ব, পেনশনভোগীরা, ভুলে যাওয়া ৯ লাখ মানুষ। নতুন পে স্কেলের আলোচনায় যাদের কথা কম আসে তারা হলেন পেনশনভোগীরা, প্রায় ৯ লাখ মানুষ, যারা সারা জীবন রাষ্ট্রের সেবা দিয়ে এখন অবসরে।
কম পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আছে বলে জানা যাচ্ছে। বিশেষত যারা অনেক আগে অবসর নিয়েছেন এবং এখন অল্প পেনশনে কষ্টে আছেন, তাদের কথা গেজেটে কতটা প্রতিফলিত হয় সেটাই দেখার বিষয়। এই মানুষগুলো আর আন্দোলনের বয়সে নেই, তারা শুধু অপেক্ষা করেন। তাদের কথা মনে রাখার দায়িত্ব রাষ্ট্রের। সপ্তম পর্ব, বেতন বাড়লে কি দুর্নীতি কমবে? একটি প্রচলিত ধারণা, বেতন ভালো হলে দুর্নীতি কমে। এটা আংশিক সত্য। যখন বেতন সংসার চালানোর জন্য যথেষ্ট, তখন বাড়তি আয়ের জন্য অসাধু পথে যাওয়ার প্রণোদনা কমে। এই যুক্তিতে সত্যতা আছে, কিন্তু পুরো সত্য নয়। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলছে, শুধু বেতন বৃদ্ধিতে দুর্নীতি কমে না, একসঙ্গে দরকার কঠোর জবাবদিহিতা, শাস্তির নিশ্চয়তা, ডিজিটাল সেবায় সরাসরি যোগাযোগ কমানো। তাই নবম পে স্কেলকে দুর্নীতির বিরুদ্ধে একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলা যায়, কিন্তু একমাত্র সমাধান নয়। অষ্টম পর্ব, মেধাবীরা কি ফিরবেন সরকারি চাকরিতে? প্রতি বছর হাজার হাজার মেধাবী তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছেন। এর একটি বড় কারণ সরকারি চাকরির অপ্রতুল বেতন। যে চিকিৎসক সরকারি হাসপাতালে কাজ করছেন, তিনি বেসরকারিতে গেলে ৩ গুণ বেতন পেতেন। যে প্রকৌশলী সরকারি দপ্তরে আছেন, বহুজাতিক কোম্পানিতে গেলে ৫ গুণ পেতেন। নতুন পে স্কেলে বেতন যদি সত্যিই প্রতিযোগিতামূলক হয়, তাহলে মেধাবীদের একটি অংশ সরকারি চাকরিকে আবার ভালো বিকল্প হিসেবে দেখতে পারেন। এটা দীর্ঘমেয়াদে প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় পরিবর্তন আনতে পারে। তবে শুধু বেতনে হবে না, কাজের পরিবেশ, স্বীকৃতির সংস্কৃতি, উন্নতির সুযোগ এগুলোও বদলাতে হবে। নবম পর্ব, বেসরকারি খাতে প্রভাব এবং একটি সতর্কতা। সরকারি বেতন বাড়লে বেসরকারি খাতেও একটি ঢেউ আসে। ইতিবাচক দিক, বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মী ধরে রাখতে বেশি বেতন দিতে বাধ্য হয়। ২২ লাখ পরিবারের ক্রয় ক্ষমতা বাড়লে ছোট ব্যবসা, বাজার, পরিবহনে বাড়তি চাহিদা আসে। সতর্কতার দিক, এই বাড়তি চাহিদা মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করে, বিশেষত বাসা ভাড়ায়। অতীতে দেখা গেছে প্রতিটি পে স্কেলের পর বাড়িওয়ালারা ভাড়া বাড়িয়ে দেন। তাই পে স্কেলের পাশাপাশি বাজার নজরদারি জোরদার না হলে বেতন বৃদ্ধির সুফল মূল্যবৃদ্ধিতে অনেকটাই হারিয়ে যাবে। দশম পর্ব, ইতিহাস কি শেখায়? বাংলাদেশে এর আগেও একাধিক পে স্কেল এসেছে। প্রতিটিতে একটি নিদর্শন দেখা যায়। ঘোষণার সময় আনন্দ, বাস্তবায়নে কিছুটা হতাশা। প্রথম ২-৩ বছর জীবনমানে উন্নতি, তারপর ধীরে ধীরে মূল্যস্ফীতি সেই সুবিধা গিলে নেয়। কয়েক বছর পর আবার নতুন পে স্কেলের দাবি। এই চক্র ভাঙতে হলে দরকার শুধু এককালীন পে স্কেল নয়, একটি নিয়মিত পর্যালোচনার কাঠামো। প্রতি ৫ বছরে একটি বেতন পর্যালোচনা থাকলে এত দীর্ঘ বিরতি আর তৈরি হয় না। একাদশ পর্ব, এখনো যা স্পষ্ট নয়। গেজেট না আসা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অজানা থাকবে। পে ফিক্সেশনের সঠিক গাণিতিক সূত্র কি হবে? বিভিন্ন ক্যাডারের জন্য আলাদা কোনো সুবিধা থাকবে কিনা? পেনশনভোগীদের বিস্তারিত সুবিধা কি হবে? বাড়ি ভাড়া ভাতা কখন পুনর্নির্ধারিত হবে? টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের দাবি পূরণ হবে কিনা? এই অস্পষ্টতাগুলো গুজব আর উদ্বেগের কারণ। গেজেট দ্রুত ও স্পষ্টভাবে আসলে অনেক উদ্বেগ কমে যাবে। দ্বাদশ পর্ব, শেষ কথা। প্রিয় দর্শক, একটি সহজ প্রশ্ন দিয়ে শেষ করি। একটি দেশ কখন সত্যিকার অর্থে এগিয়ে যায়? যখন শুধু অবকাঠামো বড় হয়, নাকি যখন সেই অবকাঠামো যারা তৈরি করেন ও চালান তারাও ভালো থাকেন? বাংলাদেশের ২২ লাখ সরকারি কর্মচারী এই দেশ পরিচালনায় প্রতিদিন অবদান রাখছেন। তারা যদি আর্থিকভাবে স্থিতিশীল থাকেন, মনোবল নিয়ে কাজ করতে পারেন, তাহলে দেশের প্রতিটি নাগরিক তার সুফল পাবেন। নবম পে স্কেল সেই লক্ষ্যে একটি পদক্ষেপ। প্রতিশ্রুতি কতটা রক্ষা হয় সেটাই বলবে এটা একটি সত্যিকার পরিবর্তন নাকি আরেকটি অসম্পূর্ণ শুরু। আমরা আশা করি গেজেট দ্রুত আসবে, বাস্তবায়ন সুষ্ঠু হবে, আর প্রতিটি কর্মচারী তার প্রাপ্য মর্যাদা ও অর্থ পাবেন। আজকে পর্যালোচনা এখানেই শেষ। পে স্কেল সংক্রান্ত যে কোনো আপডেট এলে আমরা আবার হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।